ওখেভেন শহরে, যেখানে বীরেরা মেঘের বুক চিরে উড়ে বেড়াতেন এবং দানবেরা রাস্তায় হেঁটে বেড়াত, সেখানে ববিন একটি বেকারি ও একজন ঘড়িওয়ালার দোকানের মাঝে অবস্থিত একটি ছোট দোকানে কাজ করত। সে শক্তিশালী ছিল না, আর উড়তেও পারত না, কিন্তু শহরের মধ্যে তার কাছেই ছিল সবচেয়ে ধারালো সূঁচ আর সবচেয়ে স্থির হাত। যখন অন্যরা আকাশে খলনায়কদের খুঁজত, ববিন তখন ফুটপাতে আলগা সুতোর খোঁজ করত। প্রতি রাতে সূর্য যখন আকাশচুম্বী অট্টালিকার আড়ালে ডুবে যেত এবং শহরের বাসিন্দারা ঘুমিয়ে পড়ত, তখন ববিনের দোকানের পেছনের দরজাটা ক্যাঁচ করে খুলে যেত। মহান বীরেরা আসতেন কোনো পরামর্শ বা যুদ্ধের পরিকল্পনার জন্য নয়, বরং মেরামতের জন্য। এমনকি সবচেয়ে শক্তিশালী আলখাল্লাও মাঝে মাঝে পাথরের মূর্তিতে আটকে যায়, আর 1000 মাইল ধরে ন্যায়বিচারের পেছনে ছোটার পর সবচেয়ে মজবুত বুটও ক্ষয় হয়ে যায়। লায়রা, যে শব্দের চেয়েও দ্রুত গতিতে চলতে পারত এবং একটি পাহাড় তুলতে পারত, সে একটি ছোট কাঠের টুলে ধৈর্য ধরে বসেছিল। ববিন খুব যত্ন করে তার ভোরের আলখাল্লা সেলাই করছিল, সূর্যের আলো দিয়ে তৈরি বিশেষ সুতো ব্যবহার করে। একজন বীর তার সেলাইয়ের মতোই শক্তিশালী, সে ফিস করে বলল, তার আঙুলগুলো এমন নিপুণভাবে চলছিল যা যেকোনো অতিমানবীয় শক্তিকে হার মানাতে পারত। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল এবং একটি নিচু, ধাতব গোমানির শব্দ রাস্তায় প্রতিধ্বনিত হল। আয়রন গ্রাম্বল নামে পরিচিত একটি বিশাল, মরিচা পড়া যন্ত্রমানব বন্দর থেকে বেরিয়ে এসেছিল। তার বিশাল গিয়ারগুলো ঘর্ষণ খাচ্ছিল এবং তার ভারী ধাতব হাতগুলো চারদিকে প্রসারিত হয়ে বিদ্যুতের তারে আটকে যাচ্ছিল, যার ফলে আতশবাজির মতো স্ফুলিঙ্গ ঝরে পড়ছিল। লায়রা দ্রুতগতিতে ঝাঁপিয়ে পড়ল অন্ধকার ভবনগুলোর বিপরীতে আলোর এক ঝলকানি। সে রোগটিকে ঠেলে সমুদ্রের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু আয়রন গ্রাম্বলটি ছিল ড্যামেসেরও ভারী। তার চৌম্বকীয় কেন্দ্রটি স্পন্দিত হতে শুরু করল, রাস্তার প্রতিটি ধাতব বস্তুকে আকর্ষণ করতে লাগল, গাড়ি, ডাকবাক্স, এমনকি দোকানের উপরের সাইনবোর্ডগুলো। নিজের দোকানে ফিরে এসে ববিন সেই আকর্ষণ অনুভব করল। তার পিন ও সূঁচের বয়ামগুলো টেবিলের উপর নাচতে শুরু করল, খোলা জানালার দিকে সরে যেতে লাগল। তখন সে বুঝতে পারল যে আয়রন গ্রাম্বল ইচ্ছাকৃতভাবে আক্রমণ করছে না, তার ভেতরের বোল্টগুলো ভেঙে গেছে এবং এটি ভেঙে পড়ছিল, কোনো কিছু দিয়ে নিজেকে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। ববিনের কাছে কোনো মুখোশ বা ঢাল ছিল না, কিন্তু সে তার সবচেয়ে ভারী শিল্পমানের তারে সুতোর বান্ডিলটি হাতে নিয়ে বিশৃঙ্খলার দিকে ছুটে গেল। সে রাস্তার মোড়ে পৌঁছে আকাশের দিকে ইশারা করল। লায়রা, সে বাতাসের গর্জনের মধ্যে চিৎকার করে বলল, তার ঘুষি দরকার নেই, তার একটা সেলাই দরকার। লায়রা মুহূর্তেই ব্যাপারটা বুঝতে পারল। সে নিচে নেমে গেল এবং ববিনের হাত থেকে মজবুত সুতোর শেষ প্রান্তটা ধরল। তীব্র গতিতে সে আয়রন গ্রাম্বলের ধর ও অঙ্গপ্রত্যঙ্গের চারপাশে ঘুরতে শুরু করল, তার পেছনে সুতোটা একটা বিশাল রূপালী মাকসার জালের মতো ছড়িয়ে পড়ছিল। ববিন ফুটপাতে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, সুতোর অন্য প্রান্তটা একটা ভারী ঢালাই লোহার ফায়ার হাইড্র্যান্টের সাথে বেঁধে দিল। সে সর্বশক্তি দিয়ে টান দিল, সুতোটা শক্ত করে বাঁধল। লায়রার দেওয়া শেষ একটি দ্রুতগতির গিঁটের সাথে সাথে আয়রন গ্রাম্বল কাঁপা বন্ধ করল। রোবটটি দীর্ঘক্ষণ ধরে বাষ্প ছাড়ল এবং পুরোপুরি স্থির হয়ে গেল। কয়েক মাইল নিপুণভাবে দেওয়া সেলাইয়ের মাধ্যমে এটি জোড়া লেগে রইল। পরদিন সকালে শহরটা আবার শান্ত ও নিরাপদ ছিল। সংবাদপত্রগুলো সেই অদৃশ্য দর্জির প্রশংসা করল, যে একটি সাধারণ সুতোর স্পুল দিয়ে দিনটি বাঁচিয়েছিল। ববিন শুধু তার দোকানে ফিরে গেল এবং কেটলিতে জল বসাল। সে জানত যে এমনকি দৈত্য এবং উড়ন্ত কিংবদন্তিদের জগতেও এমন একটি আলখাল্লা সবসময় থাকবে যার একটি সেলাই প্রয়োজন এবং এমন একজন নায়ক থাকবে যার একজন বন্ধুর প্রয়োজন।